যার বাপ বলেছিল উই রিবল, তারই সন্তান মুজিববাদের পথ ধরে মোদির কাছে আবার নজরানা দেওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশ বদলে গেছে, দাসত্বর শৃঙ্খল এই দেশের মানুষ ভেঙে ফেলেছে, সেই দাসত্ব আর ফিরবে না। নির্বাচনের পূর্বে বিএনপি বলেছিল মদিনা সনদে দেশ চালাবে, মনে আছে? ক্ষমতায় এসে মদিনার নাকে কেটে মদিনার জায়গায় মোদি সনদে তারা দেশ চালাতে চায়। বাংলার মাটিতে মোদি সনদে দেশ চলবে না। এই বাঙালি অ্যাকশন, এই সীমান্তে মানুষ মারে, আরে সালাউদ্দিন কি করে? এই সীমান্তে মানুষ মরে, তারেক রহমান কি করে? প্রধানমন্ত্রী কি করে? অ্যাকশন অ্যাকশন, বাংলাদেশি অ্যাকশন, বীর বাঙালি অ্যাকশন। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা এনেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত সমবেত জনতা, মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সম্প্রতি আমাদের বিজিবি এবং ভারতের বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর আমাদের বিজিবি সংবাদ মাধ্যমে যেই বিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে পুশিনের কথা বলা আছে, সীমান্ত হত্যার কথা বলা আছে, আলহামদুলিল্লাহ। তারপরে লক্ষ্য করলাম বিজিবি বিএসএফ এর যেই যৌথ বিবৃতি, সেখানে পুশিন নামক কোনো শব্দ নাই। অতীতের বিবৃতিগুলোতে সীমান্ত হত্যা উল্লেখ থাকলেও এবারের যৌথ বিবৃতিতে হত্যা শব্দটি কেটে সীমান্তে হত্যার জায়গায় সীমান্তে মৃত্যু বলা হয়েছে। আমি তাদেরকে দোষ দিতে পারি না, কারণ আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ভূমিকা ভুলে ভারতের মুখ্যমন্ত্রীর মতো বক্তব্য দিয়ে ভারতের সীমান্ত হত্যাকে হালাল করে দিয়েছে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আজকের যে প্রধান অতিথি এখানে বসা, তার এলাকা খুলনায় মসজিদে ঢুকে গুলি করা হয়েছে। গাইবান্ধাতে বড় বড় মূর্তি তৈরি করা হচ্ছে, মন্দির তৈরি করা হচ্ছে, অর্থায়ন করছেন নাকি একজন এসির মিস্ত্রি। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সংসদে হিজাব নিয়ে কটাক্ষ করা হচ্ছে, পুশিন করা হচ্ছে, সীমান্তে হত্যা করা হচ্ছে। ভারত থেকে হাই কমিশনার প্রবেশ করে অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। বিচ্ছিন্ন ঘটনা নয়। আমার দেশের সরকার নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে বলে তারা নতুন করে সুযোগ নিচ্ছেন। নির্বাচনের পূর্বে বিএনপি বলেছিল মদিনা সনদে দেশ চালাবে, মনে আছে? ক্ষমতায় এসে মদিনার নাকে কেটে মদিনার জায়গায় মোদি সনদে তারা দেশ চালাতে চায়। বাংলার মাটিতে মোদি সনদে দেশ চলবে না, আধিপত্যবাদ চলবে না, হিন্দুত্ববাদী আগ্রাসন চলবে না।
প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জনের আগ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলছে এবং চলবে ইনশাআল্লাহ। আজকে আমরা যখন এখানে কথা বলছি তখন সীমান্তের কাঁটাতারের ওইখানে আমাদের অসংখ্য ভাই বন্ধুরা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েছে যে কখন ভারত থেকে একটি খুনি সন্ত্রাসী গোষ্ঠী এসে তাদের বোন বাচ্চা প্রিয় সন্তানকে যে কোনো সময় খুন করে চলে যেতে পারে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বক্তব্য হয়েছে। আমাদের যিনি ভারতের কমিশনার থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসাবে এসেছেন, উনি বলেছেন ভারতের 160 কোটির সাথে বাংলাদেশের 20 কোটি যোগ করে দিয়েছেন। আমরা তাদের সাথে উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের 18 থেকে 20 কোটি জনতা, পশ্চিমবঙ্গের 10 থেকে 12 কোটি জনতা, আসামের 1.5 থেকে 2 কোটি জনতা, তেমনিভাবে মণিপুর থেকে এই বাংলা ভূখণ্ডের বদ্বীপে যত অঞ্চল রয়েছে সেখানের জনসংখ্যাকে যদি আমরা হিসাব করি 32 থেকে 35 কোটি জনতারও আমরা দায়িত্ব নিতে সক্ষম এবং আমরা দায়িত্ব নিতে চাই। যদি তোমরা আমাদেরকে সেই আকাশ দেখাতে চাও যে অভিন্ন আকাশের স্বপ্ন, সেই অভিন্ন আকাশের স্বপ্ন ভঙ্গ তোমরা করেছো 1947 সালে, যখন আমরা একটি ভারত স্বপ্ন নিয়ে বেঁচেছিলাম যে আমরা ঐক্যবদ্ধভাবে ভারতে একই গঙ্গা একই জলে বসবাস করে একই পানিতে বসবাস করে নিভৃতে এখানে থাকবো। তোমরা সেইখানে মুসলিম কার্ড খেলে আমাদের উপরে নিপীড়নের নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছিল। আমরা বাধ্য হয়ে স্বাধীনতার আওয়াজ তুলে সে একই জায়গায় আজকে উপনীত হয়েছি। নতুন করে যে স্বপ্ন তুমি আমাদেরকে দেখাচ্ছ সেই স্বপ্ন তোমরা 47-এ ভঙ্গ করেছ। এই যা ইতিহাস চলে গিয়েছে নতুন করে মুসলমান এবং বাংলাদেশ ভারতের সাথে একীভূত হওয়ার যে অখণ্ড ভারতের যে স্বপ্ন, সেই স্বপ্নে আমরা কখনো ঐক্যবদ্ধ হব না। এবং তোমরা যে স্বপ্ন দেখো তোমাদের সেই স্বপ্ন দিবা স্বপ্নেই থেকে যাবে, বাস্তবে কখনো হবে না। যদি বাস্তবে হওয়া সম্ভব, যেটা আমাদেরকে ভাসানী বলে গিয়েছিলেন, পশ্চিমবঙ্গ আমার, আসামও আমার, মণিপুরও আমার, এই বদ্বীপ পুরোটাই হলো আমাদের। প্রিয় উপস্থিতি, 1947 সালে আমার আপনার যারা বাপ দাদা চাচা তারা যুদ্ধে নেমেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য। কিন্তু 1971 সালে বাংলাদেশের মুসলমানদের উপরে, বাংলাদেশের মানুষের উপরে সেই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিবর্তে ভারতের একটি পুতুল সরকার, মুজিববাদী সরকার বাংলাদেশের উপরে আবারই চাপিয়ে দেওয়া হয়েছিল। যেই মুজিববাদী সরকার গত 53 বছরে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছিল, আমরা স্বপ্নে আকাঙ্ক্ষা দেখেছিলাম 24-এ আমরা রক্ত দিয়েছিলাম। ভারতীয় যে বয়ান সেটা থেকে বের হয়ে একটি স্বাধীন পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে যাব। সাথে সাথে সেই রক্তের হোলি খেলায় ভারত আমাদের সেই শহীদ ওসমান হাদি ভাইকে শহীদ করে দিয়েছে, অসংখ্য ভাইকে শহীদ করে দিয়েছে। নতুন করে যখন আমরা স্বপ্ন দেখেছিলাম মুজিববাদী বয়ান থেকে বের হয়ে বাংলাদেশের একটি স্বপ্ন নিয়ে ইসলাম এবং সার্বভৌমত্বের আহ্বান নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, তখনই আমরা দেখতে পেলাম যার বাপ বলেছিল উই রিবল, তারই সন্তান মুজিববাদের পথ ধরে মোদের কাছে আবার নজরানা দেওয়ার চেষ্টা করতেছে। প্রিয় বিএনপি, প্রিয় তারেক রহমান, আমরা আপনাদেরকে স্পষ্ট বার্তা বলতে চাই, আপনার যদি মুজিববাদে যাওয়ার ইচ্ছা হয় আপনি আওয়ামী লীগ থেকে বড় মুজিববাদী হইতে পারবেন না। আমরা আপনাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যদি মুজিববাদের পথে হাঁটেন এই পথ বাংলাদেশের জনগণের পথ নয়, মুজিববাদী শক্তির সাথে কঠিন যুদ্ধ হবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধে যদি বিএনপি বা আপনারা যদি মুজিববাদের পক্ষে থাকেন, 24-এর গণ অভ্যুত্থানে যদিও আপনারা আমাদের সাথে রাজপথে ছিলেন, আমরা সেখানে আপনাদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আগামীর এই লড়াই আমরা সরকারকে বলবো, যদি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুশিন বন্ধ করতে না পারে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে, নাগরিকদের নিরাপত্তা না দিতে পারে, সীমান্তের নাগরিকদের উপর অত্যাচার বন্ধ করতে না পারে, তাহলে নাকে খত দিয়ে তাদের
পদত্যাগ করা উচিত। আর যদি তারা সসম্মানে পদত্যাগ না করায়, তাহলে তোমাকে টেনে হিচড়ে আমরা বাংলার মাটিতে পদত্যাগ করাবো। লাস্ট যে কথাটা, আমাদের ফরেন মিনিস্টার জাতিসংঘে ইলেক্টেড অ্যাসেম্বলি হয়েছেন, জাতিসংঘের সভাপতি হয়েছেন, কিন্তু সীমান্তে আপনি হত্যাকাণ্ড দেখেন না, সীমান্তে আপনি পুশিন দেখেন না। আপনার চোখে শুধু সেখানে কিভাবে ভিন্ন দেশের করায়ত্তের মধ্য থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব জলাঞ্জলি দেওয়া যায়, সেই পথে আপনি তারেক রহমানের সাথে হাত মিলিয়েছেন। প্রিয় খলিল ভাই, এই খলিল ভাই আপনি ছিলেন না। যদি আপনি মুজিববাদের পথে হবেন, আমরা আপনাকে শায়েস্তা করার জন্য প্রস্তুত আছি। তখন কোন খলিল ভাই আমরা চিনব না, সালাউদ্দিন ভাই আপনাকেও আমরা চিনব না। প্রস্তুত হন। আমরা ছিলাম রাজু ভাস্কর্যে, শাহবাগে এসেছি। ভবিষ্যতে পুরো বাংলাদেশ একসাথে জেগে উঠবে সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষার আন্দোলনে। সবাই প্রস্তুত হন। সবাই শুরু হয়েছে। তাগুতের তখ্তে তাগুত পতন হবে। মোদির পুতুল সরকার বাংলাদেশে পতন হবে। শিলংয়ের সেই ঘেটুপুত্র সালাউদ্দিনের পতন হবে। আমেরিকার পুতুল পুত্র সেই ফরেন মিনিস্টার খলিলের পতন হবে। এদের পরে যারা মুজিববাদের নব্য দূষর, তাদের বাংলাদেশে পতন হবে ইনশাআল্লাহ। 3 মাস সরকারের সময় অতিবাহিত হয়েছে। সীমান্তে 19 জন বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে, 41 জনকে গুলিবিদ্ধ করা হয়েছে। আর সীমান্ত রক্ষার যে বিজিবির দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তে যদি গুলি করে হত্যা করা হয়, সেটা যদি অপরাধের কারণে হয়, সেটাকে বর্ডার কিলিং বলা যাবে না, সীমান্ত হত্যা বলা যাবে না। ধিক্কার বাংলাদেশের এই প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে। ওনাদের উচিত ছিল বাংলাদেশের জনগণের বক্তব্যের প্রতিধ্বনিত হওয়া। ওনারা প্রতিধ্বনিত করলেন ভারতের বয়ানকে। সুতরাং আমরা বলতে চাই, এতই যদি ভারত প্রীতি আপনাদের মনে লালন করেন, ওই পারে গিয়ে অন্তত মুখ্যমন্ত্রী হতে পারেন কিনা চেষ্টা করে দেখুন। বাংলাদেশের মানচিত্র দায়িত্ব পালন আপনাদের শোভা পায় না। সংগ্রামী ভাইরা আমার, গতকাল সংসদে সীমান্তে পোষণের জন্য আলোচনার এজেন্ডা ছিল। আমরা জানি না কোন কালা হাতের ইশারায় এই আলোচনা স্থগিত করা হয়েছে। বাংলাদেশের জনগণ বিজিবির সাথে পোষণ প্রতিহত করছে, আর পার্লামেন্টের সরকার পোষণের আলোচনা করতে দিচ্ছে না। আমাদের জাতীয় নেতৃবৃন্দ পরিষ্কার যে বক্তব্য দিয়েছেন, আজকের এই সমাবেশ থেকে আমরা সেই বার্তাই দিতে চাই। ভারত আমাদের বিরাট প্রতিবেশী রাষ্ট্র। আমাদের বাংলাদেশের চতুর্দিকে প্রায় 4000 কিলোমিটার বিস্তৃত সীমানা, প্রায় 32টি বাংলাদেশের জেলার সীমান্তে ভারত অবস্থিত। বরাবরই কাঁটাতারের বেড়ায় পুশিন, হত্যা, বর্ডার কিলিং, আমাদের পানি সমস্যা নিয়ে আমাদের প্রতি আপনারা আগ্রাসী আচরণ করেছেন সব সময়ে। কিন্তু এবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন করে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা বলতে চাই, ভারতের যে সীমানা, ভারতের স্বাধীনতা, ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আপনারা আমাদের অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে পারেননি। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হলেন, কি আশ্চর্য ব্যাপার, একটি দেশের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বললেন শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে, উনি 2 মিনিটে বাংলাদেশ দখল করবেন। এতে বোঝা যায় আপনারা আমাদের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নন। আমরা জানি
আপনারা সেই আধিপত্যবাদী একটি দেশ, যে দেশে ফ্যাসিস্ট, বিতাড়িত, পতিত, পলাতক, খুনি অপরাধী শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। আপনারা ওসমান হাদির খুনি ফয়সালকে হাতে পেয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করছেন না। প্রতিদিন আপনারা পুশিন করছেন। গত বছর প্রায় ২৫০০-এর মতো পুশিন হয়েছেন। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে তিনি নিজেই বলেছেন প্রায় ৪৫০০ ব্যক্তিকে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় তারা পুশিন করেছে। আমরা জানতে পেরেছি গোটা ভারতে প্রায় ৯০ লক্ষ মানুষকে নাগরিকত্ব আর যাচাই বাছাইয়ের অজুহাত তুলে তালিকাভুক্ত করে পুশিনের আওতায় আনা হয়েছে। সীমান্তে শেল্টার রেখে সেখানে তাদেরকে আটক রাখা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের বীর বিজিবির সৈনিকেরা সীমান্তে যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন, সীমান্তবর্তী প্রায় ৩২টি জেলার বীর জনগণ এই পুশিনকে তারা প্রতিরোধ করতে শুরু করেছেন। আপনাদের মনে রাখতে হবে, রৌমারী সীমান্তে, সেই বড়াইবাড়ির সীমান্তে বিডিআর এর সাথে বিএসএফ এর নির্লজ্জ পরাজয়ের ইতিহাস আপনাদেরকে স্মরণ করতে হবে। আমাদের সীমান্তের লুঙ্গি পরা কৃষকরাই আপনাদের এই পুশিন প্রতিরোধ করার জন্য যথেষ্ট। তাই আজকে 11 দল যারা আমরা আমাদের অখণ্ডতা, আমাদের স্বাধীনতার লাল সবুজ পতাকাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর, আওয়ামী ফ্যাসিবাদকে বিদায়ের পর ক্ষমতাসীন বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস ভঙ্গ করে আবার সেই ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করার প্রেক্ষাপটে আমরা 11 দলীয় ঐক্য বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার আমরা আন্দোলন শুরু করেছি। এই 11 দলীয় ঐক্য সমুন্নত রেখে আমাদের অখণ্ডতা, আমাদের স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য আমাদের এই সংগ্রাম নিরন্তর, নিরবচ্ছিন্ন, অপ্রতিরোধ্যভাবে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আমরা ভারতীয় সরকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যেমন সম্মান দেখাই, তেমনি বাংলাদেশের সীমানা, আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতা, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমরা বৈষম্য, আধিপত্যবাদী এবং নিজেদের উপরে দাদাগিরি, বাবুগিরি করে বাংলার বীর জনগণকে প্রধানত রাখা যাবে না। আমাদের সংগ্রাম চলবে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জনগণের প্রতি, দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা সব সময় আমাদের অখণ্ডতা, স্বাধীনতার ব্যাপারে সচেতন থাকব। আমাদের ক্ষমতাসীন সরকারের লজ্জা হয় না। আধিপত্যবাদের সেবাদাস, তাদের কাছে দাসখত দিয়ে বাংলাদেশটাকে আবার তাদের কাছে বিক্রি করতে বসেছেন। আপনার একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, অপমানিত হয়ে ফিরে আসলেন, জাতির কাছে ব্যাখ্যা দিতে পারেন নাই। আপনারা 300 বিধিতে বিবৃতি দিয়ে পার্লামেন্টে একটি দলকে কটাক্ষ করার জন্য অপচেষ্টা করেন, পুশিন করে, আপনার উপদেষ্টাদের অপমানিত করে, আমার অখণ্ডতাকে নষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে 300 বিধির বিবৃতি দিতে পারেন না। তাই আমরা আজকে শাহবাগ চত্বরের এই মিছিল পূর্ব সমাবেশ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাবো। বিশেষ করে সীমান্তবর্তী 32টি জেলার বীর জনগণকে ধন্যবাদ জানাবো। আপনারা আমাদের লাল সবুজ পতাকাকে পাহারা দেবেন, বুকে অদম্য সাহস নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত করে আপনারা দাঁড়াবেন। বিজেপির বীর সৈনিকেরা যে সাহসিকতা দেখাচ্ছেন, বিএসএফ এর লোকেরা বিজেপিকে গুলি করতে চেয়েছে, ভিডিওতে দেখেছেন, বলে আমরা গুলি করে দেব। আমার মাটির বীর জনতা, তার প্রতিনিধি বিজেপি বলেছে আপনারা গুলি করলে কি আমরা বসে থাকবো? এই হচ্ছে বাংলার মানুষের সাহস। ভারতীয় আধিপত্যবাদী শক্তি, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির মোদির সেবাদাস শুভেন্দু অধিকারী, আপনি যে ধৃষ্টতা দেখিয়েছেন, বাংলাদেশ দখল করার ধৃষ্টতা, হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে নামার ধৃষ্টতা,
শহীদ ওসমান হাদির খুনি ফয়সালকে আপনি প্রশ্রয় দিয়েছেন। আমরা শহীদ ওসমান হাদির এই চত্বর থেকে ওসমান হাদির খুনিদের বিচার চাই এবং তার এই আটক হত্যাকারীকে বাংলাদেশের আদালতের কাছে সুপর্দ করুন। আজকের মিছিলে সুশৃঙ্খল জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশের গত সরকারি দল যারা ছিলেন, 17 বছরের আওয়ামী ফ্যাসিবাদ কায়েম করে যাদেরকে পালাতে হয়েছিল, আমরা ধারণা করেছিলাম যাদের কারণে পালিয়েছেন, যেই দেশে পালিয়েছেন এবং আগামীতেও যাদের পালানো লাগতে পারে, তাদের ভিতরে কোনো শিক্ষার সম্পর্ক দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি একই ভুল বারবার করে, একই গর্তে বারবার করবার যে ঐতিহাসিক ধারা বিবরণী, সেই বাস্তবতা আবার নতুন সরকারের আমলে আমরা খুঁজে পাচ্ছি। বাংলাদেশের জনগণকে বোঝা দরকার, আজকে সীমান্ত হত্যা, পুশিনের নামে যা যা চলছে, অথবা বাংলাদেশি একজন প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টাকে যে ব্যবহার এবং হেনস্থা করা হয়েছে, এটা নতুন কোনো ঘটনা না। আমরা গত দশকের পর দশক থেকে দেখেছি বাংলাদেশের নাগরিকরা পড়ালেখা হোক, ট্রানজিট হোক আর চিকিৎসা হোক, ভারতের বিভিন্ন বন্দরে, সেটা স্থল সীমান্ত হোক আর বিমানবন্দর হোক, প্রত্যেক জায়গাতে এই ধরনের অপমানজনক আচরণের শিকার হয়েছে। শুধুমাত্র এবার জানতে পেরেছেন কারণ বাংলাদেশের পতাকাবাহী একজন ব্যক্তিকে এই অসম্মান করে ফেরত পাঠানো হয়েছে বলে। আমরা বাংলাদেশের বর্তমান সরকার এবং ভারতবর্ষ যারা শাসন করছেন, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের দালাল দাস আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরবে না। বাংলাদেশ বদলে গেছে, দাসত্বর শৃঙ্খল এই দেশের মানুষ ভেঙে ফেলেছে, সেই দাসত্ব আর ফিরবে না। যারা প্রকাশ্যে বাস করছেন, আগামী দিনে আমাদের দেশের পতাকাকে অপমান করে, পুশিনের চেষ্টা করে, হাজার হাজার ভারতীয় নাগরিককে অনুপ্রবেশকারী বানিয়ে রাত 2টার সময় বিভিন্ন লোকেশনে ফেরত পাঠাচ্ছেন। মনে রাখবেন, বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের সেই পুশিনার মেনে নেবে না। সীমান্ত হত্যার নামে যা শুরু করেছেন, এই সীমান্ত হত্যা যদি বন্ধ না করেন, বিজিবির সদস্যদের আচরণ থেকে যদি না শেখেন, সীমান্তবর্তী বাংলাদেশি নাগরিকদের অ্যাটিটিউড থেকে যদি না শেখেন, তাহলে প্রকাশ্যে বাস করছেন দিল্লির আধিপত্যবাদ আমরা ত্রয়োদশ সংসদে মেনে নেই নাই, 13-14 সেঞ্চুরিতে মেনে নেই নাই। বাংলার শাসকদের, দিল্লির শাসকদের পরাজিত করবার ইতিহাস আছে। শিক্ষা নিয়ে ব্যবস্থা নেন, আপনার ফরেন পলিসি চেঞ্জ করেন। আমরা ফার্মলি রেসপেক্টফুল টু ইউর টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, আমাদেরকে বাধ্য করবেন না দ্বিপাক্ষিক প্রতিবেশী সুলভ সেই সম্পর্ক থেকে একটা হস্টাইল রিলেশনশিপে আসতে, এবং এর পুরো দায় ভারতবর্ষের এবং দিল্লির সরকারের। বাংলাদেশ সরকারকে বলবো, চোখে চোখ রেখে কথা বলেন। বাংলাদেশ এক নতুন সীমান্ত প্রহরী জাতি আকারে আবির্ভূত হয়েছে। নত যেন পররাষ্ট্রনীতির কোনো প্রয়োজন আর পড়বে না। আসেন, আপনারা যতদিন সাহসীভাবে ভূমিকা রাখবেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, 11 দল হোক আর 11 দলের বাইরে হোক, আমরা আপনাদের পাশে থাকবো। লাল সবুজের পতাকাকে